এই মুহূর্তে আমরা চেনানি নার্সারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল দিয়ে পাস করছি, যেটা উধামপুর ক্রস করে আসার পর শ্রীনগর যেতে গেলে পড়ছে। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি। এই মুহূর্তে গাড়ি সারানোর আপ্রাণ চেষ্টা চলছে। সবাই এই মুহূর্তে বিমর্ষ হয়ে পড়েছে। 4টের মধ্যে আমরা এখান থেকে পাস করতে পারিনি। এখানকার ডিএসপি সবাইকে তুলে চালান করে দিয়েছে। এই যে পেছনে এফসিআই এর গোডাউনে যে লেনটা দিয়ে উপরে যাওয়ার কথা শ্রীনগরের দিকে, সেই লেনে কিন্তু বেশ কিছু অঞ্চলে ধস নেমেছে। এবং এই মুহূর্তে আমরা বানিহাল ট্যানেলে প্রবেশ করছি। এটা হচ্ছে সাউথ পোর্ট এন্ড, মানে দক্ষিণ দিকের পোর্ট দিয়ে আমরা এন্ট্রি করে গেলাম বানিহাল ট্যানেলের মধ্যে। জম্মু থেকে শ্রীনগর বাইপাসে ওঠার আগে সম্ভবত আর্মির কোনো কনভয় বা অমরনাথ যাত্রীদের নিয়ে কনভয় বেরোনোর জন্য সমস্ত গাড়িদেরকে আটকে দেওয়া হয়েছে। ডিজেল এবং পেট্রোলের দাম কিন্তু অল ওভার ইন্ডিয়ার থেকে অনেকটাই সস্তা। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন এপিসোডের ভিডিও, মানে আমাদের যে ভ্রমণ সিরিজটা শুরু হয়েছে জান্নাতে কাশ্মীর আর চলো যাই লেহ লাদাখ, তার নতুন এপিসোডে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা পরশুদিনকে রাত্রিবেলায় কল্যাণী থেকে বেরিয়ে প্রায় 2008 কিলোমিটার ট্রাভেল করে আজকে সকাল 10টার সময় এসে পৌঁছেছিলাম পাঞ্জাবের অমৃতসরে। এখন রাত্রির বাজে 11টা। আজকে রাত্রির 11টায় আমরা অমৃতসর থেকে স্টার্ট করছি শ্রীনগরের উদ্দেশ্যে। চলো, এই ভিডিও থেকে শুরু হচ্ছে জান্নাতে কাশ্মীরের এপিসোড 1। আমরা এখন বেরিয়ে পড়ছি শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বেরিয়ে NH3 ক্রস করে এসে এই মুহূর্তে রয়েছি NH54। এটা হচ্ছে পাঠানকোট রোড। আর আমাদের হোটেল, মানে অমৃতসরের যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেল থেকে শ্রীনগরে আমাদের পরবর্তী যে হোটেল রয়েছে সেই হোটেলের দূরত্ব টোটাল 413 কিলোমিটার। আমরা আজকে 413 কিলোমিটার পথ পাড়ি দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। আর পাঠানকোট থেকে আমরা পাটনি টপ হয়ে উধমপুর হয়ে বানিহাল হয়ে ঢুকবো শ্রীনগরে। চলো, আমরা শ্রীনগরের উদ্দেশ্যে এখন যাচ্ছি। এখন আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে পাঠানকোট যাওয়া। পাঠানকোটের দূরত্ব এখান থেকে যদি বলা হয় তাহলে এক্স্যাক্টলি 100 কিলোমিটার দূরে হচ্ছে পাঠানকোট। এই বানটালে দেখো, বানটালের এই গোড়া বৈষ্ণব ফ্যামিলি এসি ধাবাতে আমরা একটু দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। আগেও বলেছি যে নাইট ড্রাইভ করতে গেলে চা খাওয়াটা কিন্তু খুবই জরুরি। চা খেয়ে আবার আমরা চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। হ্যাঁ, একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি। দেখো, এই রুটে নাইট ড্রাইভ করলে যেটা প্রবলেম দেখতে পাচ্ছ, গাড়ির সামনে বেশ কিছু মোটাসোটা পোকা এসে পড়ছে। এগুলো উই পোকা বা আমাদের বাদলা পোকা নয়, একটা অন্য ধরনের পোকা। এটাতে কিন্তু কাঁচে অনেকটাই এফেক্ট ফেলছে। ওই জন্য রিজু মানে ন্যাকড়া ভিজিয়ে কাঁচ একবার পরিষ্কার করে নিচ্ছে। আর সামনের দিকটাতে দেখতেই পাচ্ছ অনেকটাই পোকা চলে এসছে। মানে এইটা বলার উদ্দেশ্য একটাই, যে যারা তোমরা এই রুট দিয়ে নাইট ড্রাইভ করবে, মানে এই রুট বলতে তোমরা অমৃতসর পাঠানকোটে শ্রীনগরের কথা বলছি না, যখন যদি তোমরা অমৃতসরও আসতে চাও তাহলেও কিন্তু নাইট ড্রাইভ করলে এটা খুব কসাসলি চলতে হবে। কারণ আমরা গতকাল রাত্রেও এই পোকাগুলোকে পেয়েছি, আজকে রাত্রেও এই পোকাগুলোকে এখনও পর্যন্ত পাচ্ছি। জানি না কতদূর পাবো। হোপসো যদি না পাওয়া যায় ভালোই হয়, কারণ বারবার এই গাড়িতে থেমে কাঁচ মুছে নিতে হচ্ছে। কারণ ওয়াইপার চালালে কিন্তু এই পোকার যে ভেতরে যে দাগগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরো কাজটাকে আরও ঘোলা করে দিচ্ছে। চলো, আমরা চা খেয়ে বেরিয়ে পড়ি আবার আমাদের গন্তব্য শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু কাশ্মীর আসার প্রথম টোলে দাঁড়িয়ে আছি, হাইওয়ের টোল। সেই টোলে কিন্তু এখন গেট নিয়ে ভালোই গ্যাঞ্জাম চলছে। ভারতের উত্তরে প্রথম ইউনিয়ন টেরিটরিতে আমরা প্রবেশ করলাম। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা কুঠাতে এখন রয়েছে জম্মু কাশ্মীরের, যেখানে বাস অর্থাৎ অমরনাথ যাত্রার যে সমস্ত বাস এবং বড় গাড়িগুলো আছে তাদেরকে আটকে রাখা হয়েছে ওখানে। তাছাড়া যারা অমরনাথ যাত্রা করছো না তারা কিন্তু এই সময় এই মুহূর্তে বাস দিয়ে চলে আসতে পারবে। রাত্রি 2টোর সময় আমরা এসে পৌঁছালাম জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো, এই মুহূর্তে আমরা কিন্তু জম্মু কাশ্মীরের প্রথম পেট্রোল পাম্প থেকে ডিজেল রিফিল করাচ্ছি। এক্ষেত্রে ডিজেলের লিটার কিন্তু 81.92, মানে 82 টাকা করে ডিজেলের লিটার চলছে জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রেজেন্ট ডেটে। पेट्रोल का कितना 96, पेट्रोल 96 का पेट्रोल कितना करके 96 আর পেট্রোলের লিটার কিন্তু চলছে 96 টাকা করে। অনেকটাই কম এখানে পেট্রোল ডিজেলের দাম।
কি লক্ষণপুরে আমরা এখানে তেল ভরলাম, তোমাদেরকে দেখালাম যে এখানে ডিজেল এবং পেট্রোলের দাম কিন্তু অল ওভার ইন্ডিয়ার থেকে অনেকটাই সস্তা। এখান থেকে কাটরা 54 কিলোমিটার দূরে রয়েছে, আর কাটরা মানে মাতা বৈষ্ণোদেবীর মন্দির সেটা রয়েছে 54 কিলোমিটার দূরে। আর অমরনাথ যাত্রার জন্য এই লক্ষণপুরেই কিন্তু একটা ফার্স্ট বেস ক্যাম্প করা হয়েছে। যারা অমরনাথ যাত্রায় আসছে তাদের বাস বা ছোট গাড়ি যাতেই আসে না কেন, এখানে তাদেরকে নাইট স্টে করানো হচ্ছে। তারপর ধীরে ধীরে তাদেরকে নিয়ে যাওয়া হবে অমরনাথ কেবের উদ্দেশ্যে। অমরনাথ যাত্রার এই সমস্ত কিছু রুট ম্যাপ বা কিছু এখানে দেয়া রয়েছে লক্ষণপুরের ওখানে, এটা অনেকটাই হেল্প করবে। আর আমরা এই মুহূর্তে NH-44 ধরে যাচ্ছি, মানে NH-54 আমরা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা NH-44 ধরে এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। দেখো সামনে গাড়ির বিশাল জ্যাম। আমরা কিন্তু অমৃতসর থেকে জম্মু পর্যন্ত ঠিকঠাকভাবেই চলে এসেছিলাম, কোনো প্রবলেম হয়নি। বাট জম্মু থেকে শ্রীনগর বাইপাসে ওঠার আগে সম্ভবত আর্মির কোনো কনভয় বা অমরনাথ যাত্রীদের নিয়ে কনভয় বেরোনোর জন্য সমস্ত গাড়িদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা জম্মু টাউনের থেকে যে বাইপাসের যে মোড় সেইখানেই দাঁড়িয়ে রয়েছি, পরপর গাড়ির জ্যাম। সকালবেলায় এখানে আমরা ঢুকেছিলাম 4:05, এখন বাজে হচ্ছে 5:15। 1 ঘন্টার উপর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। কিছু করার নেই, কোনো গাড়ি যেতে পারছে না, ইট ইজ আ ব্যাড লাক। চলো দেখা যাক কখন জ্যাম ছাড়ে, কখন আমরা পৌঁছাতে পারি। জম্মুর পর থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটা বেশ ভালো। পাহাড়ের ভেতরে বেশ কিছু জায়গায় রাস্তায় কাজ হলো, 2x2 4 লেন রোড রয়েছে। আর একটু আগে আমরা বানতালের যে নতুন প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর মধ্যে দিয়ে পাস করে এসেছি। আর কিছু বলার নেই, রাস্তার কোয়ালিটিও ভালো, তবে কাজের জন্য বেশ কিছু জায়গায় প্রবলেম হচ্ছে। তার সাথে এগুলো অচিরেই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে রাস্তাটা আরও বেটার হবে বলে মনে হয়। বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না বলে ঠিক করেছে। যবে থেকে বেরিয়েছি তবে থেকে আমরা বৃষ্টি পেয়েছি। মধ্যেখানে গতকাল বৃষ্টি আমরা অমৃতসরে পাইনি, তার আগের দিনেও আমরা যখন আসছিলাম তখন রাস্তায় বৃষ্টি ছিল। এখন কিন্তু জম্মু কাশ্মীরেও বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট উধামপুরটা ক্রস করে এখন পাটনিটপের দিকে যাচ্ছি। আর ইন দ্য মিন টাইম মানে যেটা হয়েছে, দুদিকের গাড়ি মানে পাহাড় থেকে নামার রাস্তা দিয়ে যাচ্ছে, বিকজ যেটা উপরে ওঠার রাস্তা মানে যে লেনটা 2x2 যে লেনটা দিয়ে উপরে যাওয়ার কথা শ্রীনগরের দিকে, সেই লেনে কিন্তু বেশ কিছু অঞ্চলে ধস নেমেছে এবং বেশ কিছু শুটিং স্টোন আমরা প্রত্যক্ষ করেছি এবং চলছে এখনো শুটিং স্টোন। বৃষ্টি প্রচন্ডই হয়েছে। আর কি বলবো, বৃষ্টির জন্য একটু ভাবছি কিভাবে কি কভার করা যাবে। দেখো বাস সাইডে দেখো বেশ ভালোই ধস নেমেছে, বড় বড় পাথর। রাস্তাটা কিন্তু চওড়া রাস্তা, অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে। আর বেশ কিছু পেছন পাকা ড্রাইভার আছে যারা CRPF বা আর্মির কথাবার্তা না শুনেই হুহু করে ওই রাস্তা দিয়ে বের করছে। এইদিকে দেখো সব নেটফেট যেগুলো ছিল সেগুলো ধসে নেমে এসছে। পরিস্থিতি বেশ ভালোই মতন ভয়ঙ্কর। ইন দ্য মেন টাইম এর ভেতরে অমরনাথ যাত্রাও চলছে, অমরনাথের জন্য রয়েছে। তবে একটা জিনিস, যে রাস্তায় দেখো প্রতিটা জায়গায় CRPF এর কিন্তু ক্যাম্প বসানো আছে। তারা প্রত্যন্ত মানে অতন্ত্র প্রহরীর মতন সমস্ত বোধ অমরনাথ যাত্রী এবং যারা এমনি ট্রাভেলে আসছে কি আসা যাওয়া প্রত্যেককেই সুরক্ষা দেওয়ার জন্য বৃষ্টির মধ্যে পাঞ্চ পরেও তারা তাদের ডিউটিটা করে যাচ্ছে। মারাত্মক রকমের বৃষ্টি পড়ছে এখন, আবার এখানটাতে বৃষ্টির একটা বাড়লো। চলো পাটনিটপের দিকে এগিয়ে যায় বৃষ্টির মধ্যে। একেতে বৃষ্টি, তার মধ্যে অমরনাথ যাত্রার কনভয়, জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। আধা ঘন্টা বলা ভুল, 1 ঘন্টার উপরে। সকালবেলায় জম্মুতে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এখন আবার উধামপুর ক্রস করে এসে পাটনিটপ প্যানেলে ঢোকার আগে আমরা দাঁড়িয়ে থাকলাম প্রায় 1 ঘন্টার মতন। অলরেডি মানে দেখতে গেলে
2.5 ঘন্টা লস। 2.5 ঘন্টার ভেতরে আমরা এতক্ষণে শ্রীনগর পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারিনি। চলো আবার এখন ছেড়েছে, চলি এগোনো যাক, কোথায় কি হচ্ছে না হচ্ছে আবার দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা চেনানি নার্সারি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দিয়ে পাস করছি, যেটা উধামপুর ক্রস করে আসার পর শ্রীনগর যেতে গেলে পড়ছে। এটা পাটনিটপ যে জায়গাটা বা রামমানের আগে পড়বে এই টানেলটা। এই টানেলের আগে একটা টোল পড়ছে, সেই টোল প্লাজাটায় টোল দেওয়ার পরেই স্টার্ট হচ্ছে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি 7 কিলোমিটার লম্বা। এটা এখনো পর্যন্ত শ্রীনগর যেতে গেলে লংগেস্ট, মানে সব থেকে লংগেস্ট টানেল এটাকে বলা যেতে পারে। বাট ভারতবর্ষের সব থেকে লংগেস্ট টানেল হচ্ছে অটল টানেল, যেটা 10,000 ফুট উচ্চতায় 9 কিলোমিটার লম্বা। আর তারপরেই পড়ছে এই টানেলটি, এটি হচ্ছে 7 কিলোমিটার লম্বা। তবে এই টানেলে কোনো লরি বা বাস যেতে পারবে না, এই টানেলে কেবলমাত্র ছোট গাড়িই যাবে। এই টানেলটা সম্পর্কে বলতে গেলে টানেলটা 1 আপ অ্যান্ড 1 ডাউন। তাছাড়া টানেলের ভেতরে যদি কোনো আপৎকালীন পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে এসওএস ভয়েস বক্স, দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে এই এসওএস ভয়েস বক্স আছে। এখানে তোমরা কন্ট্যাক্ট করলে সিআরপিএফ বা ভারতীয় জওয়ান যারা আছে তারা তৎপর তোমার কাছে যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসবে তোমাদের সেই জায়গা থেকে রিলিফ দিতে। আর টানেলের ভেতরে কিন্তু স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি এই মুহূর্তে। গাড়ি সারানো আপ্রাণ চেষ্টা চলছে, সবাই এই মুহূর্তে বিমর্ষ হয়ে পড়েছে। সব থেকে মজার বিষয় যে কি করব এখনও ডিসিশন নিতে পারছি না। জান্নাতে কাশ্মীর যেন আমাদের কাছে এই মুহূর্তে মানে অন্য দেখো কাশ্মীরের ভিউ দেখে নিলাম, জানি না এরপরে আর কন্টিনিউ করবো কি করবো না। বানিহালের থেকে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। বানিহাল থেকে রণবীর ভাইয়াকে নিয়ে এসে গাড়ি ঠিক করানোর কাজ চলছে। কালকে রাত্রির 11:10 বেরিয়েছি অমৃতসর থেকে, এখন বাজে দুপুর 1:30। শ্রীনগর পৌঁছাতে পারিনি। লেটের পর লেট, আরও চূড়ান্ত লেট। আমাদের বিশ্বস্ত গাড়ি, যেটা পায়েল দিয়ে অতি যত্ন সহকারে নাম দিয়েছিল জয় ভারত এক্সপ্রেস, সেই জয় ভারত এক্সপ্রেস বিগড়ে গেছে, জানি না কি হবে। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, গাড়ি ঠিক হলে আমি গাড়ি ব্যাক করিয়ে রানাঘাট ব্যাক করতে চাই। আমি এই গাড়ি নিয়ে আর অন্তত লাদাখের মতন জায়গায় রিস্ক নেব না। অবশেষে 5 ঘন্টা পর জয় ভারতকে ঠিক করা হলো, একটা জোড়াতালিতে ঠিক করা হয়েছে। তারপরে শ্রীনগরে আমরা এখন বেরিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরে গিয়ে এবার মারুতির সার্ভিস সেন্টার হোক বা বড় কোনো দোকান থেকে হোক, যে পোর্শনটা মানে যে পাইপটা খারাপ হয়েছে আর কি, সেই পাইপটাকে পুরো পাল্টে নিতে বললো। যেহেতু লেহ লাদাখের দিকে যেতে হবে, সেখানে আর কিছু নেই, সেই জন্য বললো চেঞ্জ করে নিতে। গাড়ির প্রবলেম, তবে ডেফিনেটলি এই মুহূর্তে যদি আমাকে বলা হয়, আমার এখন অন্তত এখানে দাঁড়িয়ে শ্রীনগর থেকে আর লেহ লাদাখের দিকে যাওয়ার 1%ও ইচ্ছা নেই। আমার এখন ইচ্ছে বাড়ি ব্যাক করে আসে, কারণ এইভাবে একটা নিয়ে আবার যদি কিছু হয় লেহ লাদাখে, তখন একটা প্রবলেমে চলে আসবে। যাই হোক, চলো দেখা যাক কি হয়। তো আমরা বানিহাল বাজারের মার্কেট যে কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের ভেতর দিয়ে পাস করছি। আর কি বলবো, মানে এতক্ষণে হয়তো শ্রীনগরে গিয়ে আমাদের রেস্ট ফেস্ট নিয়ে বা সন্ধ্যাবেলা ডাল লেক ঘোরা চলে যেতাম বা কিছু করতাম, সেসবগুলো গেছে। কারণ এখন গিয়ে শ্রীনগরে ফার্স্টে কাজ হবে গাড়িটাকে ঠিক করানো। গাড়ি ঠিক না করালে পরবর্তী কোনো দিকেই হয় রানাঘাট বা ওদিক কোনো দিকে হবে না। গাড়িটাকে ঠিক করাতে হবে, সেটার জন্য এখন ছোটাছুটি করতে হবে। তার আগে হোটেল কি করব কখন কি বুঝতে পারছি না। দিকে চলো, বানিহাল হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। সত্যতা বলতে বানিহালের পর থেকে কিন্তু ল্যান্ডস্কেপটা একটু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। পাহাড়ের পুরো একটা ওয়াইড রেঞ্জ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, চারপাশে একটু ঠান্ডার ভাবটাও বেড়ে গেছে। আর বানিহালে টোলটা দেওয়ার পরে, আমরা টোল ক্রস করার পর বানিহাল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। চারপাশের জাস্ট ভিউটাকে দেখো একবার। রাস্তার কন্ডিশন, কাজ চলছে, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না। যেসব জায়গা থেকে 4 লেন হয়েছে, যেসব জায়গায় 4 লেন কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গার রাস্তার কোয়ালিটি খুবই ভালো। আর যেখানে কাজ চলছে সেখানে রাস্তার কোয়ালিটি ওই একটা সোসো টাইপের ব্যাপার চলে যায়। বানিহালের টোল প্লাজাটা ক্রস করার পর কিছুটা এগিয়ে এসে, ব্রিজের ওভার দিয়ে এগিয়ে এসেই আমরা ঢুকে গেলাম বানিহাল টানেলের মধ্যেখানে। এই মুহূর্তে আমরা বানিহাল টানেলে প্রবেশ করছি। এটা হচ্ছে সাউথ পোর্ট এন্ড, মানে দক্ষিণ দিকের পোর্ট দিয়ে আমরা এন্ট্রি করে গেলাম বানিহাল টানেলের মধ্যে।
যথেষ্ট ভালো এই টানেলগুলো করা হয়েছে। এই টানেলের যেটা দেখো মানে যে আগেরগুলোর মতোই রয়েছে, অক্সিজেন বা এয়ার সাপ্লাইয়ের জন্য বড় বড় এক্সস্টের ব্যবস্থা করা হয়েছে, এসওএস বক্স দেওয়া আছে যাতে কোনো রকম ভাবেই মানে কোনো আপৎকালীন সমস্যার মানে আসলে বা বিপদে পড়লে এসওএস বক্সের মাধ্যমে মেসেজ পাঠালেই নিকটবর্তী কোনো জায়গা থেকে তোমাদের কাছে হেল্প চলে আসবে। চলো আমরা এখন বানিহাল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে তোমরাও এনজয় করো, আমরাও একটু এনজয় করি। দেখো কোথায় কাকে নিয়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমাদের সঙ্গে যদি আজকে একটা মজার একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো, দেখো আমাদের যাওয়ার কথা ছিল শ্রীনগরে, থাকার কথা ছিল হাউস বোটে, বাট আমরা চলে এসেছি অমরনাথ যাত্রীদের জন্য যেখানে রাখা হয় সেখানে। কারণ আমরা বলেছি যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, 4টের মধ্যে আমরা এখান থেকে পাস করতে পারিনি। এখানকার ডিএসপি সবাইকে তুলে চালান করে দিয়েছে এই যে পেছনে এফসিআই এর গোডাউনে। এই চলে এসছে হাতে পলিথিনের প্যাকেট, থাকবো কোথায় হাউস বোটে, চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে পরিষেবা। এখানে আসতে হবে না, যারা অমরনাথে তারা আসবেন, খাওয়া দাওয়া ফ্রি অফ। সব থেকে যেটা ভালো যেটা ব্যাপার হচ্ছে থাকা খাওয়া ফ্রিতে পাবে বস। প্রচুর রকমের খাবার আছে, বিভিন্ন লঙ্গার খোলা আছে, যা ইচ্ছে তাই তুমি খেতে পারো। যাই হোক, কিছু করার নেই। শ্রীনগরের ডাল লেকে থাকার কথা, চলে এসেছি রাস্তায়, খাচ্ছি ফ্রিতে। এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবকিছু আছে এখানে। তোমরা আসতে গেলে যারা যারা অমরনাথ যাত্রা আসছে বা যারা আমাদের মতন টুরিস্ট এসে এখানে আটকা পড়ে গেছো, ডিটেনশন ক্যাম্পও বলতে পারো অথবা কোয়ারেন্টাইন সেন্টারও তোমরা বলতে পারো, যা ইচ্ছে তাই, যেটা তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে একটু বেটার পরিস্থিতি। এখানে আসলে তোমরা আই কার্ড দেখিয়ে কম্বল বালিশ পাবে পার পার্সনের, আর খাওয়া দাওয়া বিনা পয়সায়, জলটাও সবকিছু আছে। বাথরুম পায়খানাটা কিরকম কি জানি না, এখনো যাইনি, চেষ্টা করবো না যাওয়ারে, হয়তো ইস্যু করে বেরিয়ে চলে যাবো। যাক, আজকের এই পর্বে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা। কালকে যদি শ্রীনগর পৌঁছাই, শ্রীনগরের কালকে দেখাবো। 413 কিলোমিটার দূরত্ব পার হতে আমাদের কিন্তু 24 ঘন্টারও বেশি সময় লাগলো। কেন লাগলো সেই ভিডিও আমাদের আগের পর্বে আছে। যাক, আজকে আমরা সকালবেলায় 7টার সময় রোড ক্লিয়ারেন্স পেয়ে 7টা 5-এ যেখানে ছিলাম মানে মীরবাজার কুলগাম, এই মীরবাজার কুলগাম থেকে বেরিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তার ভিউ বেশ ভালো, রাত্রে বৃষ্টি হলেও এখন ওয়েদার ক্লিয়ার আছে।